আসসালামু আলাইকুম। 12.3 এর সর্বশেষ ম্যাথ অর্থাৎ ৮ নম্বর ম্যাথ, এটাতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ম্যাথটা ভগ্নাংশ সহ আছে x/2 + y/3 = 3। আর দেওয়া আছে দ্বিতীয় সমীকরণটা x + y/6 = 3। এই দুইটা সমীকরণকে আমাকে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো লেখচিত্রের সাহায্যে সমাধানের জন্য আমরা একদম এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের জন্য একটা কথা বলে রেখেছি যে ম্যাথগুলো করার স্টাইল কি, শুধুমাত্র যে কোনো সমীকরণ থেকে এর মানটার জন্য এর মানটা শুধু বের করবো সমীকরণে, এর ভ্যালুটা বের করব, আর এক্স কনস্ট্যান্ট সবগুলোকে রাইট সাইডে দিয়ে দিব। তারপরে ওখান থেকে আমরা এক্স এর ভ্যালুর জন্য এর ভ্যালুটা বের করব। একইভাবে 2 নম্বর সমীকরণও একই কাজ করব, সেখানে এক্স এর ভ্যালুর জন্য এর মানটা বের করব, বের করে আমরা ম্যাথটা সমাধান করব। এখানে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল, দুইটা সমীকরণকে ইন্ডিভিজুয়ালি আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 দ্বারা মার্ক করব। তো প্রথমে খুব স্বাভাবিকভাবে আমরা সমীকরণ 1কে সমাধান করব, একই নিয়মে মানে মান বের করব, একই নিয়মে সমীকরণ 2কে আমরা মান বের করব। প্রথমে শুধুমাত্র সমীকরণ 1টা থেকে আমরা কি পাচ্ছি, y/3 = 3 - x/2। এটাকে যদি লসাগু করা হয় একটা চেহারা আসলো। তাহলে এখন এখানে তোমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য এটা করে দেওয়া হয়েছে, এই লাইন না লিখেও সরাসরি করতে পারো। 3টাকে ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের 18 - 3x এরকম একটা চেহারা আসে। তো আমরা এই ম্যাথটা আমরা এরকম করে জাস্ট এর মানটা বের করব। এর মানটা বের করে এইখান থেকে আমি সবগুলা এর ভ্যালুর জন্য আমি এক্স এর ভ্যালুগুলো বের করব। তো এখানে আমি যে কোনো মানই নিতে পারি। তো এখানে আমাদের কি বলা আছে যে আমাদের সমীকরণটিতে এক্স এর সুবিধাজনক মানের জন্য এর অনুরূপ মানগুলো বের করব। এক্স এর সুবিধা মতো মান বলতে আমরা দুইটা জিনিস অন্তত আমরা বোঝানোর ট্রাই করছি। প্রথমে হলো এমন কোনো মান নিব না যে মানের জন্য আমাদের ভগ্নাংশ আসে। ভগ্নাংশ আসলেও মানটা মিলবে, কিন্তু সেক্ষেত্রে ওই বিন্দুগুলো লেখচিত্রে বসাতে একটু আমাদের কমপ্লেক্স হয়। সেজন্য আমরা কি করব, এমন মান নিব যে মানগুলোর জন্য আমাদের কোনো ভগ্নাংশ আসে না। তো এরকম 3টা মান নিলে এনাফ, 4টা নিলে ভালো। এর সাথে সুবিধাজনক আরেকটা কথা কি, আমরা এইখানে যে বিন্দু 3টা আসছে, যে 3টা বিন্দু আমরা আন্দাজে ধরে নিব, এই 3টা বিন্দুর জন্য আমাদের সমীকরণ 1 সত্য। কিন্তু এই 3টা বিন্দুর জন্য সমীকরণ 2 সত্য কিনা সেটা তো আমরা জানি না। সমীকরণ 1 আর 2 উভয়টাই সত্য, মানে হলো এর সমাধান বিন্দুটার জন্য সত্য। তো যদি আমরা কোনোভাবে এই দুইটা যে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ 1 এবং 2, এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা শুরুতেই এর সমাধান বিন্দুটা বের করে রাখি, তাহলে সুবিধা হলো দুইটা। প্রথম সুবিধা হলো এই মানটা আমরা সমীকরণ 1-এর টেবিল এবং 2-এর টেবিল দুইটাতেই আমরা ইউজ করতে পারবো। আর দ্বিতীয় সুবিধা হলো এই যে মানটা বের হবে লেখচিত্রে বসানোর পরে আমাকে হাতে গুনে বের করতে হবে না অ্যাকচুয়ালি সমাধান বিন্দুটা কোনটা। আর যদি আমাদের এই সমাধান মানটা ভগ্নাংশ হয়, অর্থাৎ আমাদের যে লেখচিত্রটা তৈরি হবে, লেখচিত্রটা ধরো আমাদের যে ক্ষুদ্রতম যে বর্গঘরগুলো থাকে, এই ক্ষুদ্রতম বর্গঘরের যদি অ্যাপ্রোপ্রিয়েট কোনো বিন্দুতে না মিলে, আমাদের ধরলাম এরকম কোনো ফাঁকা জায়গা দিয়ে যায়, তাহলে যেটা সমাধান বিন্দু, ওই সমাধান বিন্দু আসলে কত ওটা গুণে বের করা যায় না। সেক্ষেত্রে আমাকে আবার খাতায় প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণ বা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে হবে বা ক্যালকুলেটরে করতে হবে, তারপরে আমাকে রেজাল্টটা বলতে হবে। তো এই সমস্যাটা এড়ায় চলার জন্য আমরা কি করেছি, যে আমরা প্রথমে একদম অঙ্কটা শুরু করার আগেই আমি প্রথমেই কি করব, এর যে সমাধান বিন্দুটা আছে সেই সমাধান বিন্দুটা আগে বের করে রাখবো। তাহলে আমাদের ওই চার্টে গিয়ে মানগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, আবার পাশাপাশি আমাদের এখানে সমাধান বিন্দুটা খুঁজে বের করতে পারবো। ক্যালকুলেটরে ব্যবহারের নিয়ম এবং আনুষঙ্গিক আরও বেশ কিছু কথা আমরা সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আছে ওখানে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করব। তো আমরা প্রথমে ক্যালকুলেটরে এই মোড বাটনটা প্রেস করব এবং বিভিন্ন ক্যালকুলেটরের মডেল অনুসারে এক এক সময় অথবা এক এক ইন্টারফেসে তোমাকে ইকুয়েশনটা দেখা যাবে। তো আমার এখানে ইকুয়েশন শুধু একটাই আছে এবং লেখা আছে 1 প্রেস করলাম। এই ম্যাথটা দেখো 2 চলক বিশিষ্ট একটা সমীকরণ, একটা আছে আমাদের এক্স, একটা আছে ওয়াই। তো 2 চলক বিশিষ্ট যেহেতু সমীকরণ, তাহলে আমরা আননোনকে দেব 2, দুইটা ভ্যারিয়েবল আছে। এবং দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের a1 a2 এরকমগুলো কথা চলে আসছে। তো a1 a2 কি, এগুলো প্রচলিত অর্থে আমাদের a1 কি বোঝায়, এই সমীকরণগুলোকে আমরা লিখি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। মানে এক্স এর সহগকে বলি এ, ওয়াই এর সহগকে বলি বি, আর আমাদের যেটা কনস্ট্যান্ট সেটাকে বলি আমরা সি। রাইট সাইডে কিন্তু 0, অর্থাৎ সবাই আমাদের এক পাশে থাকবে। তো এই টাইপের ম্যাথে তাহলে এখানে a1 কত আছে, a1 আছে এখানে আমাদের হাফ। তোমাদের ক্যালকুলেটরের মডেল অনুসারে হাফটা লিখে নিবে, আমি এখানে আমার ক্যালকুলেটরের মডেল অনুসারে হাফ লিখলাম। হাফ লিখে কিন্তু একটা ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করলে দেখবে তোমার ক্যালকুলেটর এখানে বি শো করছে। তো বি কত আছে, বি আছে হর আকারে 3, মানে 1/3। তো এটা লিখো 1/3 ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে সি আসছে, সি কত, সি কিন্তু এখানে 3 না। 3টাকে যদি আমরা শিফট করে বাম পাশে নিয়ে যাই তাহলে -3 হবে। বাম পাশে থাকা অবস্থায় যে সাইনটা হওয়ার কথা সেটাই আমরা নিব। তার মানে এখানে 3টাকে এই পাশে নিয়ে আসলে -3 হবে, সেই -3 নিয়ে আমি ইকুয়াল দিলাম।
আমার একটা মান বের হলো। দেখো সি প্রেস করার পরে আবার নতুন করে এ আসছে, A2 আসছে, মানে এবার 2 নম্বর সমীকরণে ভ্যালুটা বসাতে হবে। 2 নম্বর সমীকরণে কি আছে, এক্স এর সাথে আমাদের এখানে সহগ আছে হলো 1 লিখে আমি ইকুয়াল দিলাম, এরপর আসছে B2, বি মানে কত আছে 1/6, তাহলে লিখবো হলো 1 এটা হলো 6। এই যে 1/6 এটা তুমি তোমার ক্যালকুলেটরের মডেল অনুসারে এটা লিখে নিতে পারো। আমি ইকুয়াল দিলাম, সি কত আছে 3 কে এই পাশে আমি চিন্তা করলে 3 হবে হলো -3, ইকুয়াল দিয়ে নিলাম। ইকুয়াল দিলে এক্স এর ভ্যালুটা আসছে 2 আর ওয়াই এর ভ্যালুটা আসছে 6, এবং দুইটাই কিন্তু তোমার মাইনাস দিয়ে আসছে। তো এই 2 6 যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা দুইটা টেবিলে ইউজ করব দুইটা সুবিধার জন্য, কারণ এতে করে আমার দুইটা টেবিলের জন্য বিন্দুগুলো আমাকে চিন্তা করতে হবে না। আমি সরাসরি চলে যাই টেবিলে। এই যে সমীকরণটা আছে, আমাদের 0 বসালে কত হয়, 9 হয়, সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে। 6 বসালে 0 হয়, সেটা ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে। কিন্তু আমরা এখানে এই মানটা আমাদের ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ আমরা দেখেছি দুইটা সমীকরণ সমাধান করার পরে আমাদের x এর জন্য কিন্তু -2 আসছে, মাইনাস আসলে প্লাস নেবে, প্লাস আসলে মাইনাস নেবে। তাহলে এখানে আমাদের আসলে -2 -6, তার মানে এখানে x এর জন্য +2 বসালে আমাদের +6 বের হবে। শুধু সমীকরণ 1 না, সমীকরণ 2তেও আমাদের এই একমাত্র মান যে আমাদের x এর পরিবর্তে 2 দিলে y এর পরিবর্তে আমাদের 6 বের হবে, এইটা আমি নিশ্চিত। তাহলে এটা আমি ক্যালকুলেশন ছাড়া এটা আমি বসাই দিলাম। বাকি দুইটা মান আমরা কিন্তু বলছি কি সুবিধা মতো মান। সুবিধা মতো মান মানে কি বুঝাইছি তোমাদের বারবার, যে সুবিধা মতো মান বলতে বোঝায় এই সমীকরণে এমন কোনো মান বসাবো না যার জন্য আমাদের এখানে কোনো ভগ্নাংশ চলে আসে। ধরো এইখানে আমি বসাচ্ছি x এর জন্য বসাচ্ছি, ধরো আমি 3 বসালে কত হবে, তাহলে আসবে 18 - 3 × 3 / 2, রেজাল্ট আসবে কত 18 - 9 মানে 9 / 2, আসছে একটা ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ আসলো, এই ভগ্নাংশটাও সম্পূর্ণ সঠিক মান, এই ভগ্নাংশ দিয়েও ম্যাথ করলে ম্যাথটা মিলে যাবে। কিন্তু যখন দশমিকটা একটু বড় হয়, এই টাইপের দশমিকগুলো যেমন মনে করো 2.75, তো এই মানটা এক্স্যাক্ট বসানো কিছুটা কষ্টকর হয়, যার কারণে আমাদের ওই সরলরেখাটা একটু কম বেশি দেখাতে পারে। এজন্য আমরা কি করব, এরকম কোনো মানই নিব না যে মানগুলোর জন্য আমাদের কোনো ভগ্নাংশ আসে। আমি চেক করব মানগুলো নেওয়ার জন্য পূর্ণ সংখ্যার মান। তো পূর্ণ সংখ্যার মানগুলোর জন্য কি হতে পারে, আমি তোমাকে একটা দেখাই। যদি আমি 0 নেই তাহলে কি হচ্ছে, 0 নিলে যেটা হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 18 - 3 × 0 / 2 মানে হলো 18/2 মানে হলো 9, মানে x এর জন্য 0 বসালে y এর জন্য 9 হচ্ছে, আর x এর জন্য 6 দিলে এটা হচ্ছে 0। তুমি মোটামুটি এই টাইপের এই ইকুয়েশন যেগুলো হয় এগুলো খুব ছোট টাইপের হয়, খুব বেশি কমপ্লেক্স হয় না। এক্ষেত্রে তুমি মুখে হিসাব করতে পারো, ক্যালকুলেটর ইউজ করতেই হবে না, তুমি দেখেই বুঝতে পারবে যে 1 বসালে কি হচ্ছে, 2 বসালে কি হচ্ছে, খুব বেশি তোমাকে প্রেশার নিতে হবে না। আমরা এখন 8 নাম্বার ম্যাথটাতে আছি। তুমি যদি আগে যে 7টা ম্যাথ আছে, এই 7টা ম্যাথের মধ্যে যদি 3টা ম্যাথও প্র্যাকটিস করে থাকো, এই টাইপের ম্যাথে যখন আসবে তুমি দেখবে এই সমীকরণগুলো এমন কোনো সমীকরণ হয় না যে মানগুলোর জন্য আমাকে খুব বেশি ভাবতে হয়, খুব ছোট ছোট ক্যালকুলেশনই থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণের জন্য আমি 3টা বিন্দু পেয়ে গেছি, যে 0 আর 9 একটা, তারপরে 2,6 একটা, আর হলো 6,0 একটা, এই 3টা বিন্দু পেয়ে গেছি। এই 3টা বিন্দু আমাদের লেখচিত্রে বসালে আমাদের এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্রে একটা আমরা চেহারা পাবো। কিন্তু এর আগে সমীকরণ 2 কিন্তু এখনো বাকি রয়ে গেছে। তো একইভাবে এইখানে যে ট্রিক্সগুলো বা যে স্টাইলটা ফলো করলাম, একদম কপি পেস্ট ওইখানে একই জিনিস আমরা ইউজ করব। এখানে আমরা বলে নিলাম যে এই সমীকরণটাতে আমরা এক্স এর যে সমীকরণটা শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা বের করলাম, প্রথমে এক্স কে শিফট করলাম, পরে এই ভগ্নাংশ যেটা আছে সেটা শিফট করে দিলাম। সুবিধা মতো মানটা কি, প্রথমে আমাদের যেটা সমাধান বিন্দু আসছিল, এই সমাধান বিন্দুটা 2,6 এটা নিয়ে নিলাম। এটা আমাদের থাকলো। এর পাশাপাশি কি, এইবার আর আমাদের টেনশন নাই, কারণ হলো কি যে আমাদের এখানে যেহেতু ভগ্নাংশ নাই, ইকুয়েশনটাই ভগ্নাংশে নাই, তার মানে আমি এক্স এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য ওয়াই এর পূর্ণ সংখ্যাই পাবো। আমরা সুবিধা মতো মানের বেলায় আরও কিছু কথা খেয়াল রাখি, এই মানগুলো কখনো এমন নিব না যে এইটা আমাদের 2 আসছে আর এটা আমি -22 নিলাম, এইটা আমাদের 3 আসছে এটা আমি 40 নিয়ে নিলাম। মানগুলো যখন অনেক বেশি বড় হয়ে যাবে, তাহলে তোমার দেখা যাবে গ্রাফ পেপারে বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে আবার গ্রাফ পেপারে মানটা যদি আমরা অল্প এককের জন্য বেশি মান ধরি, সেক্ষেত্রেও দেখা যাবে মানগুলা কয়েকটা মান অনেক কাছে, কিছু মান অনেক দূরে চলে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব এই মানগুলা খুব বেশি কাছেও না, খুব বেশি দূরেও না, এরকম করে নিয়ে নিলাম। তাহলে আমরা এখান থেকে আমরা টোটাল এখানে 4টা বিন্দু পাচ্ছি, যে এক্স এর জন্য 3 হলে, এক্স এর জন্য 4 হলে কি হয় সেই মানটা। আমি জাস্ট একটা তোমাকে দেখাই দিচ্ছি, এক্স সমান 2 হলে কি হয়, তাহলে ওয়াই সমান কি হবে, এটা হবে 18 - 6 × 2, মানে 18 থেকে যদি 12 বাদ দেয় তাহলে আমাদের থাকে হলো 6, এরকম মানটা পেয়ে গেলাম। এখন এই যে দুইটা সমীকরণ থেকে আমি দুই ধরনের মানগুলো পেয়ে গেছি, এই মানগুলো যদি আমি গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখবে একটা সরলরেখা হবে।
এবং এই চারটা বিন্দুর জন্য একটা সরলরেখা হবে, উপরে যে চারটা আগে দেখাইছি সেটার জন্য আলাদা করে আমাদের একটা সরলরেখা হবে। যদি সরলরেখা হয় তার মানে আমার ক্যালকুলেশন এবং বিন্দুগুলো বসানো সব কিছু ঠিকঠাক আছে। তো এবার চলো আগে গ্রাফ পেপার সম্বন্ধে একটা ডিসক্রিপশন দিয়ে নিই। এই সমীকরণে যেহেতু আমি গ্রাফ পেপারে ম্যাথগুলা এখানে শো করব যে আমি বিন্দুগুলা বসাবো, তো গ্রাফ পেপারে আমি কিভাবে বিন্দুগুলা বসাবো সেই কথাগুলো একটু বলে নিব। যেমন বলার মধ্যে কি আছে যে আমরা গ্রাফ পেপারটাকে কি করি, যে একটা গ্রাফ পেপার যেটা থাকে সেই গ্রাফ পেপারগুলো সাধারণত আমরা মাঝ বরাবর একটা দাগ, দুইটা দাগ দিই, একটা বাম থেকে ডানে, একটা উপর থেকে নিচে। তো বাম থেকে ডানে যে আমরা দাগটা দেই সেটা আমাদের এক্স ও এক্স প্রাইম, যেখানে বাম দিকে প্রাইম থাকে এবং বাম দিকে ঋণাত্মক, আর ওয়াই ও ওয়াই প্রাইম, উপরে দিকে ওয়াই, নিচে আমাদের ওয়াই প্রাইম, আমার উপরে পজিটিভ, নিচে আমাদের নেগেটিভ। আমরা বাম ডানে বলি এক্স অক্ষ, উপরে নিচে বলি আমরা হলো ওয়াই অক্ষ। সেই কথাটাই বলে নিব যে আমরা একটা লেখচিত্রে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম নিয়েছি, যেখানে আমাদের এক্স ও এক্স প্রাইম বোঝাইছে এক্স অক্ষকে, আর অপরটা হলো ওয়াই অক্ষকে। এখানে ও হলো মিলন বিন্দু, যেখানে দুইটা অক্ষরেখা পরস্পর ছেদ করেছে সেটা। কিন্তু আমরা এই গ্রাফ পেপার যখন করব, এই গ্রাফ পেপারে এই লেখচিত্র যে আমাদের এক্স প্রাইম আছে ওটা আগে দিব না। মানে সেখানে আমরা কিভাবে শো করব, ধরো এইটা যদি আমাদের কোনো গ্রাফ পেপার হয়, এই গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দাগ তো দিব। এখানে ধরো এক্স লিখলাম, এটা আমাদের এক্স প্রাইম লিখলাম, এটা আমাদের ওয়াই, এটা আমাদের ওয়াই প্রাইম, সব দিকে আমাদের অ্যারো চিহ্ন দিতে হবে। কিন্তু এই যে ওটা আছে না, ওটা আগেই লিখবো না, কারণ ও এই জন্য লিখবো না, ও লিখতে গেলে দেখা যায় ও এখানে দিলাম, পরে বিন্দুগুলো বসানোর পরে একটা রেখা এদিকে চলে গেছে, আর একটা রেখা এদিকে চলে গেল, একটা বা দুইটা, এই ওকে যখন টাচ করবে বা ক্রস করবে এটা দেখতে খারাপ দেখা যায়। সেজন্য আমরা ম্যাথটা প্রথমে করে নিব, করে নেওয়ার পরে ফাইনালি আমাদের যখন ম্যাথ শেষ হয়ে যাবে তখন আমি ওই ওটাকে যে কোনো একটা ফাঁকা জায়গায় দিয়ে দিব। ধরো লেখচিত্র যদি এরকমই হতো, তো ওটা এইখানে না লিখে আমি যদি এইখানে অথবা এইখানে একটা জায়গায় লিখে দিই, তাহলে আর ও কাউকে ক্রস করছে না, এক্ষেত্রে দেখতে একটু ভালো লাগবে। এখন তাহলে এই বিন্দুগুলো বসাবো, এবং বিন্দুগুলো বসানোর আগে আমাদের দেখবো এইখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো যদি এরকম হয়, খুব কাছাকাছি মান থাকে, খুব বেশি বড় না খুব বেশি ছোট না, তো এক ঘরের জন্য এক একক ধরতে পারি। কিন্তু মানগুলো যদি এরকম থাকে 0,90, 2,60, তো এই বিন্দুগুলো অনেক বড় হচ্ছে, তখন আমরা কি বলবো, 10 বর্গ ঘরের জন্য এক একক, এক এককের জন্য 10 বর্গ ঘর, সুবিধা মতো আমি মানগুলো বসিয়ে দিব। তো আমরা দুইটা চার্ট থেকে যে মানগুলো পেয়েছিলাম সেগুলো এখন আমরা বসাবো। তো বসানোর ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মানগুলো খুব কাছাকাছি ছিল, এই জন্য আমি 1 বর্গ ঘর সমান 1 একক নিয়েছি। কারণ এখানে মানগুলো এত ছোটও না যে সবগুলো কাছাকাছি চলে আসবে, আবার এত বড়ও না যে এই মানগুলো দেখা যাচ্ছে যে একদম অনেক দূরে চলে যাচ্ছে। বাট তোমার যদি মনে হয় তুমি তোমার সুবিধা মতো যে কোনো মানগুলো তুমি চেঞ্জ করে নিতে পারো, 1 এর জন্য 2, 2 এর জন্য 1, তুমি তোমার সুবিধা মতো নিতে পারো। আমরা এখানে 1 বর্গ ঘরের জন্য সমান 1 ধরেছি, তুমি ট্রাই করো 2 বর্গ ঘর সমান 1 একক ধরে, তাতেও কোনো সমস্যা নেই। এখন এই ম্যাথটার জন্য আমি যদি এই সমীকরণটা খেয়াল করি, এখানে বিন্দু আছে কোনটা, 0,9। যেহেতু এবার আমরা বলেছি যে আমরা 1 বর্গ ঘর সমান 1 একক ধরবো, তাহলে 0 এর জন্য 0, 9 এর জন্য 9, 2 এর জন্য 2, 6 এর জন্য 6, এখানে ইনক্রিজ করতে হবে না। তাহলে আমাদের x0 মানে x আমার বামেও যাবে না ডানেও যাবে না, y আমাদের 9 ঘর উপরে যাবে, কারণ y পজিটিভ হলে উপরে, তাহলে উপরের দিকে 9 ঘর গিয়ে আমি এটাকে মার্ক করে দিলাম। এটা আসছে 2,6, তাহলে x এর দিকে 1, 2, y এর দিকে আমাদের 6 ঘর গিয়ে এটা আমি মার্ক করলাম। একইভাবে এটা হলো 6, 0, মানে x এর দিকে পজিটিভ 6 যাবে, y এর জন্য আমাদের 0 হয়ে যাবে, তাহলে 6, 0 এই বিন্দুটা দিলাম, দিয়ে এইটা যোগ করে দিয়ে উভয় দিকে একটু ইনক্রিজ করে আমি অ্যারো চিহ্নটা রেখে দিলাম। একটু বড় কেন করব, দ্বিতীয় যে সমীকরণটা আছে, ধরো আমি শুধুমাত্র এইটুক যোগ করলাম, দ্বিতীয় সমীকরণটা যদি আমাদের এই দিক দিয়ে চলে যায় তাহলে দুইটা রেখা সেদিক করলো না, সেজন্য আমি স্কেল বসানোর সময় একটু দাগটা একটু বড় করে দিব, এইটুক করলাম। একইভাবে আমি যখন সমীকরণ আরেকটা আছে দ্বিতীয় টেবিল থেকে যে আমাদের মানটা আছে সেটা যদি বুঝাই, তাহলে এখন দেখো এখানে একটা মান কিন্তু ছিল 2,6, এই মানটা আমাকে বসানোর দরকারও নাই, কারণ সমীকরণ এই আগেরটাতে যখন বসাইছি তখনই আমাদের এখানে 2,6 বসানো আছে। তাহলে এখন দ্বিতীয়টা যেটা আছে এখানে আসলে 0,3, এক্স আমাদের 0, ওয়াই যদি আমাদের 3 হয়, একটু ভুল আছে মনে এখানে, এটা 3,0 হবে। তো আমার এক্স বরাবর 3 ঘর গেলাম, ওয়াই বরাবর আমি এখানে 0তে আমি বসাই দিলাম। y0 মানে y উপরেও যাবে না, y নিচেও যাবে না। একইভাবে এটা হলো 4,6, তাহলে x 4 ঘর যাবে, ওর -6, তাহলে আমাদের নিচের দিকে 6 ঘর গেল। এইবার এই তিনটা বিন্দু যোগ করলাম, যোগ করার পরে এটা শুধু সামনে আর পিছে অর্থাৎ দুই দিকে আমি বৃদ্ধি করে দিলাম। তাহলে এবার দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু যতগুলো বিন্দু আছে কারোর সামনে কিন্তু কোনো নামকরণ নাই, শুধুমাত্র একমাত্র 2,6 যে বিন্দুটা আছে এটা নামকরণ করা আছে। এটা আমরা ইচ্ছা করে নামকরণ করে রাখছি, কারণ এটা হলো স্পেশাল সেই বিন্দু যেখানে আমাদের দুইটা রেখা ছেদ করলো, অর্থাৎ সমাধান বিন্দু। তো লেখচিত্রের বেলায় সমাধান বলতে কি বুঝতে পারছি আমরা, দুইটা রেখা ড্র করার পরে যেখানে ছেদ করবে সেটা হলো তার সমাধান বিন্দু। তাহলে এই বিন্দুটা আমাদের এটা হচ্ছে। দেখো আমরা কিন্তু ক্যালকুলেটরে প্রথমে এই বিন্দুটা বের করে রেখেছিলাম। সুবিধাটা তাহলে কি হয়েছিল, এই বিন্দুটা বের করে রাখার জন্য আমরা
চার্টে আমাকে যখন বসাই 2 বসালে কত হবে, 6 হবে, ওটা ক্যালকুলেশন করার দরকার নাই। আমি 2 বসালে 6 হবে আগে আমি জেনে গেছি, এটা রেখে দিলাম। দুইটা টেবিলে সেম বসায় দিলাম। আবার এখন যখন দুইটা যেখানে ইন্টারসেক্ট করলো ওই বিন্দুটাকে আমাকে গুনে গুনে দেখতে হলো না। আবার এইটা যদি আমাদের মাঝামাঝি কোনো জায়গায় ছেদ করতো সেটা আমরা অনায়াসে ওইখানে লেখাই থাকতো, ওইখানে তাহলে ভগ্নাংশে লেখা থাকতো। এভাবে আমরা সমাধানগুলো করব, তাতে করে আমাদের সময়টা অনেক সেভ হবে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর এরকম ম্যাথ আমরা আরও কিছু সমাধান করব, সেই ক্লাসগুলোতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।